স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। তুল্লুর মুখে নিজের নাম শুনে চোখ তুলে তাকালো আলো। দুবার চোখের পলক পড়ল ওর। এমন না এই 1.5 বছর বিয়ের ঘটনার জন্য ও তুল্যকে কেবল ঘৃণাই করে গেছে, আবার স্ত্রীর ধর্ম মানতেও যে তুল্যর পায়ের নিচে পড়ে থেকেছে এমনও না। ঘর গোছানো, ঘরে খাবার এনে দেওয়া, জামা কাপড় গুছিয়ে রাখা, ঘরের তাপমাত্রা বুঝে এসি কমানো বাড়ানো, মেঝেতে মাতাল হয়ে পড়ে থাকা তুল্যকে টেনে টুনে বিছানায় নেওয়া, গায়ে চাদর তুলে দেওয়া, তুল্য বাইরে থেকে এসে বিছানায় শুয়ে পড়লে জুতো খুলে রাখা, হাতের কাছে ওর চাওয়া সব কিছু এনে দেওয়া, এই টুকটাক কাজগুলো করতো এই যা। এর বাইরে তুল্য যেমন ওকে অধিকার দেয়নি, তেমনই ও পারেনি অধিকার আদায় করতে। ও তো কেবল চেষ্টা করে গেছে মানুষটাকে বাঁচিয়ে রাখতে, অথচ ওপরওয়ালা ওর সে চেষ্টাটুকুও কবুল করলো না। তুল্য একটা বড় দম নিল, আলোকে উদ্দেশ্য করে মলিন স্বরে বলল, এতগুলো দিন তো শুয়েছ, আর 2 মিনিট আমাকে দেওয়া যায় না? আলো এগুলো তুল্যর সামনে গিয়ে বিছানায় বসলো। তুল্য চোখ ভরে দেখলো ওকে। মেয়েটাকে কখনো সেভাবে খতিয়ে দেখা হয়নি ওর। তবে যতদূর মনে পড়ে, আলোর মন চেহারা যতই বিধ্বস্ত থাকুক না কেন, ওর মাথা থেকে কখনোই ওড়না সরে না। এখনো হালকা গোলাপি আর সাদার মিশেলে ওড়না দেয়া ওর মাথায়। দৃষ্টি নত। তুল্য বলল, বিয়েটা যেমন আমার উদ্ভ্রান্ত মস্তিষ্কের পাগলামো ছিল, তোমাকে ডিভোর্স না দেওয়ার সিদ্ধান্তও আমি ততটাই ভেবেচিন্তে নিয়েছিলাম আলো। অনেক আগে তোমাকে মুক্তি দিতে পারতাম, কিন্তু কিন্তু তাতে আমাদের দুজনকেই অনেক প্রশ্নের মুখোমুখি হতে হতো। রিয়েলাইজ করলাম ডিভোর্স আমাদের সমাজে খুব স্পর্শকাতর বিষয়। মেয়েদের এই নিয়ে লোকমুখে অনেক কথা শুনতে হয়। আমি চাইনি আমার কারণে তোমার নামের পাশে আজীবন ডিভোর্সটা একটা বসে যাক। বাইরের হাজারো মানুষের কথা শোনাচ্ছে ও মনে আমার মতন অমানুষের উপেক্ষা বাঁচা ভালো। আলোর নামিয়ে রাখা চোখ পেয়ে জল গড়াতে থাকে। তুল্য মুঠো করা হাত মুখের কাছে নিয়ে একবার কাশি দিল, গলা ছেড়ে আবারও বলল, যখন জানলাম লাস্টে চলছে, কি পরিমাণ স্বস্তি পেয়েছিলাম তোমাকে বলে বোঝাতে পারবো না। মরতে তো একদিন না একদিন হতোই। এতগুলো জীবন নষ্ট করার দায় যখন আমি নিঃশ্বাসে নিঃশ্বাসে মরে যাচ্ছিলাম, ঠিক সেই সময় এমন সুসংবাদ পেয়ে যাব আশা করিনি। তাছাড়া মুক্তি কেবল তো আমার না, তোমারও। তালাকপ্রাপ্ত নারীকে সমাজ অনেক হেনস্থা করে, কিন্তু স্বামী মারা গেলে স্ত্রীর দিকে কোনো প্রশ্ন তাকে সুযোগ থাকে না। আমি সেটাই ভেবেছিলাম। সর্বোচ্চ উপায়ে অপমান করেছি তোমাকে। ডিভোর্সের সাথে তাতে আরও যোগ না করি, ডিভোর্স ট্যাগের চেয়ে তুমি বরং একেবারেই বিধবা। আলো আটকে উঠে চোখ তুলে দাঁড়ালো। তুল্য আটকালো ওর জল ভরা চোখ দেখে। এক পলক শার্লির দিকে চেয়ে পুনরায় আলোর দিকে তাকালো। একটুখানি হেসে বলল, শার্লিকে যখন বলেছিলাম তোমায় বিয়ে করে ফেলেছি আমি, তখন ও কি বলেছিল জানো? ও বলেছিল অন্য কেউ হলে তোমাকে অভিশাপ দিত, কিন্তু তোমার ওর অভিশাপের প্রয়োজন নেই, কারণ আমি তোমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ। বলতে বলতে গলা ধরে আসে তুল্যর, চোখ ভরে আসে জলে। শার্লি শান্তর হাতা খামচে ধরে আছে। তাতই তখনও তাসদিদের থেকে ছাড় চাইছে, তবে পারছে না। তুল্য একটা ঢোক গিলে কোনো মতে বলল, ও ঠিকই বলেছিল আলো, আমি সত্যি তোমার জীবনে অভিশাপ। একটা সময় দেখবে সব ঠিক হয়ে যাবে। এই সুন্দর পৃথিবীর সবার নামে প্রেম লিখবে। জীবনে কোনো না কোনো প্রাপ্তিকে আঁকড়ে ধরে সবাই ভালো থাকবে, সবার ইচ্ছেগুলো পূর্ণতা পাবে, কিন্তু এসবের মাঝে অপূর্ণ থাকবে কেবল তুমি। ভালো থাকবে না কেবল তুমি। আজীবন তুল্য আলফেজ নামক কালো অধ্যায় তোমাকে তাড়া করে বেড়াবে। এই নাম তোমাকে যাতনায় জর্জরিত করে রাখবে, মরে গিয়েও। আলোর আর সহ্য হলো না। যে তুল্যর নামে ও অজস্র ভালোবাসা এঁকেছিল, ছোট একটা ভুল বোঝাবুঝি সেই তুল্যর নামেই ওর জীবনে ঝড় তুলেছিল। হয়তো তুল্যকে ক্ষমা করতে পারেনিও, কিন্তু ওর মন জানে ও তুল্যকে ভালো না বেসেও থাকতে পারেনি। যতটুকু করার অধিকার ওকে দেওয়া হয়েছিল, আপাত দৃষ্টিতে যেটাকে দায়িত্ব পালন বলে মনে হবে, তা আলো ভালোবেসেই করেছিল। 2 দিন আগে যখন এই মানুষটাকে রক্তাক্ত মুখ নিয়ে মেঝেতে পড়েছিল, ওর পৃথিবী নিস্তব্ধ হয়ে গেছিল। আজকে মরার কথা বলে আবারও সেই পৃথিবীতে ঝড় তুলে দিয়েছে তুল্য। তুল্যর মুখ চেপে ধরে ওকে থামিয়ে দিল আলো। মাথা ডানে বামে নাড়িয়ে না করতে শব্দ করে কাঁদতে থাকলো। তুল্য চোখ বন্ধ করে চোখের জল ফেলে। আলোর হাত ভিজে যায় সে নোনা জলে। তুল্য চোখ মেলে, ওর হাত সরিয়ে দিয়ে বলল, সুখ দেওয়া তো দূরের কথা, তোমাকে কেবল আমি অসুখেই মেরেছি আলো। ক্ষমা ছাড়ার মতন কোনো আমার যোগ্যতা নেই, আবার ভালোবাসি বলার মতন ক্ষমতা নেই। কিন্তু তুমি তো অনেক বুঝদার,
এখন তুমি একটু প্লিজ বলে দাও এই সময় কি করা উচিত আমার। পরপারে তো আর সুখী হতে পারবো না। কি করলে অন্তত শান্তিতে মরতে পারবো? কি করলে জীবনের শেষ মুহূর্তটা একটুখানি শান্তি মিলবে বলতে পারো? আলো হাত ছাড়িয়ে নিল, অবোধ শিশুর মতো হুমড়ে পড়ল তুল্যর বুকে। গায়ের সবটুকু জোর খাটিয়ে শক্ত করে জড়িয়ে ধরল ওকে, যেন হালকা দিলেই তুল্য হারিয়ে যাবে। ওর আকস্মাৎ কাজে এক মুহূর্ত থেমে রয় তুল্য। আলো উচ্চস্বরে কাঁদতে কাঁদতে বলতে থাকে, তুমি আমার কত সুখময় অসুখ তা যদি তুমি জানতে, তুল্য, তা যদি তুমি জানতে। তোমার মতো অসুখ আমার দ্বিতীয়টি ছিল না, কোনো কালেই ছিল না। সে অসুখে আমি হাসতে হাসতে মরতে জানতাম। গ্লানির পরিবর্তে তোমাকে আমি সে অসুখের প্রতিকার বানিয়ে রাখতে পারতাম। এসব যদি তুমি জানতে তুল্য, যদি তুমি জানতে। তোমার কোনো যোগ্যতা লাগবে না, ভালোবাসতে হবে না। তুমি শুধু আমাকে একটু ভালোবাসার সুযোগ দাও প্লিজ। কথা দিচ্ছি, যতটা আত্ম অহংকারী হয়ে তোমার দুয়ারে পা রেখেছি তার সহস্র গুণ বেশি অবজ্ঞা, বেশি অপমান সয়ে আমি তোমার পায়ের নিচে পড়ে থাকবো। ব্যাস তুমি শুধু আমায় সেটুকুর সুযোগ দাও। ভিক্ষে চাইছি তুল্য, আমাকে একটা বার তোমাকে সামনে থেকে ভালোবাসতে দাও প্লিজ। শুধু একবারের জন্য বলো আমায় ভালোবাসো। এরপর আমি এই পৃথিবীর কারো কাছে কোনো অভিযোগ রাখবো না। তোমার জন্য সামান্য আত্মাভিমান কেন, রবের সৃষ্ট এই কায়নাতকে ত্যাগ করতে আমি দুবার ভাববো না তুল্য, দুবার ভাববো না। আলো নিঃশ্বের মতো হাউমাউ করে কাঁদছে। ক্যাবিনের বাকি সব নীরবে কাঁদছে। তুল্য অনুভূতি শূন্য। ওর চোখ বেয়ে আবারও জল গড়ায়। মনে হয় আলোর এই চাওয়া কেবল একদিনের হতে পারে না। জীবনের সর্বোচ্চ ঘৃণা করা মানুষটিকে এভাবে মুহূর্তের ব্যবধানে ভালোবাসা যায় না, এমনকি তার মৃত্যুশয্যাতেও না। কাঁপা কাঁপা হাত জোড়া আলোর মাথা আর পিঠে রাখলো ও। আলোর কান্নার বেগ আরও বাড়ল। তুল্য নিজেও এবার শক্ত করে জড়িয়ে ধরল আলোকে। কয়েক ফোঁটা অশ্রু ঝরিয়ে বলল, আমায় ভালোবেসো না আলো। তোমার ভালোবাসা না এখন আমাকে বাঁচাতে পারবে, না তোমাকে। আমায় ভালোবেসো না। আলো তুল্যর বুক থেকে মাথা তুলে বড় বড় চোখে চাইল। দুবার কাশি দিল তুল্য। ওর মুখে তাচ্ছিল্যের হাসি। আলো তীব্র কষ্টে পুনরায় ফুপিয়ে কেঁদে ফেলে। তুল্যর গলার দিকে জামা মুঠো করে ধরে ওকে শক্ত করে জড়িয়ে ধরে আবারও। এক নাগারে বলতে থাকে, আমাকে ক্ষমা করো তুল্য। এই মহাবিশ্বের সমস্ত সত্যিকে আমি অস্বীকার করতে পারবো, কেবল আমার জীবনের চরম সত্যিকে অস্বীকার করতে পারবো না। আর সত্যি এটাই, আমি তোমাকে ভালোবাসি। যবে থেকে ভালোবাসা শব্দটা বুঝেছি তবে থেকে ছুতে পাবো না জেনেও আমি যেমন আকাশের চাঁদকে দেখে মুগ্ধ হয়েছি, কাছে পাবো না জেনেও আমি তেমন তোমায় ভালোবেসেছি। আমার কুঁড়ে ঘরে প্রলয় হানা ঝড় যেমন আমার অতি প্রিয়, তোমার বেপরোয়া ভাব ঠিক সেভাবেই আমার ভালোবাসা। সব জ্বালিয়ে রাখ করে দেয়া আগুন আলোর যতটা আপন, তোমার রাগকে অলংকার ভেবে আমি সেভাবেই ভালোবেসেছি তুল্য। আমি তোমাকে ভালোবাসি তুল্য, আমি তোমাকে ভালোবাসি। আলো কাঁদছে। ওর আহাজারি শুনে কাঁদছে বাকি সবও। আর তুল্যর চোখ খোলাটে হয়ে আসছে ক্রমশ। সবার দিক চোখ ফিরিয়ে দেখে কেউই ওর চোখে চোখ মেলাচ্ছে না। সবাই কাঁদতে ব্যস্ত। আস্তে করে সরি উচ্চারণ করে তুল্য। কয়েক মুহূর্তের ব্যবধানে পিঠে তরলের উপস্থিতি অনুভব করে আলো। টের পায় তুল্যর শরীর নেতিয়ে এসেছে। ভেতরটা ধক করে ওঠে ওর। কিছু বলার আগেই কানে অস্ফুট আওয়াজ আসে, শান্তি। বিমূঢ় হয়ে কাঁধ থেকে তুল্যর থুতনি সরিয়ে ওকে সামনে আনে আলো। সঙ্গে সঙ্গে ঢলে পড়ে তুল্যর নিস্তেজ শরীর। ওর চোখ বন্ধ, ঠোঁটের আশেপাশে রক্ত। আলো সমস্ত পৃথিবী ধাঁধিয়ে যায়। স্বামীর নিথর দেহটাকেও জড়িয়ে ধরে সর্বশক্তিতে তুল্য বলে গগন বিদারে চিৎকার করে ওঠে। তাত হয়ে এতক্ষণ তাসদিদের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু আলোর আর্তনাদ শুনে স্তব্ধ হয়ে যায় ও। তাসদিদের চোখ বেয়ে জল গড়ায়। হাতের বাঁধন আলগা হয়ে আসে। থমকে গেছে চারপাশ। দানা ঝাপটে উড়ে গেল কেবিনের জানালার বাইরে আম গাছে বসে থাকা বাবুই পাখিটা। আমি তাথয়ের প্রেমিক নই তাসদিদ। এই 1.5 বছরে ও কখনো আমাকে প্রেমিকের চোখে দেখেনি, ইনফ্যাক্ট দেখেইনি। তাসদিদ নীরবে সামনের জনের হাসি মিশ্রিত কথা শুনল। তৈয়ব সাহেব কথায় অম্বুনিরে এসেছিল ও। তুল্যর গত হবার পর থেকেই অম্বুনির জুড়ে জমকালো আধার।
গার্ডেনের লাইটগুলোতেও যেন অন্ধকার ঘুরে বেড়াচ্ছে। সেই অন্ধকারাচ্ছন্ন আলোতে সামনের জনকে দেখল তাসদিদ। স্যুটবুট পরা ছেলেটা ওর আগের ভার্সিটির বন্ধু নোমান। বর্তমানে একটা ভালো প্রতিষ্ঠানে চাকরি করছে। 1.5 বছর আগে তাথই নিখোঁজ হওয়ার পর তুল্য তৈয়ব আলফেজের মতো তাসদিদও খুঁজে তাথইকে পায়নি। তুল্যর অসুস্থতার ঘটনা জানার পর নোমান নিজে ওকে কল করে জানায় তাথই ওর কাছে আছে, ও নিয়ে আসছে তাথইকে। তাসদিদ ভেবেছিল তাথই হয়তো নিজের জীবন গুছিয়ে নিয়েছে। ওকে চুপ দেখে নোমান আবারও হাসলো, বলল, তাথই আমার কাছে ছিল না তাসদিদ। বাড়ি যাওয়ার সময় ওকে সেন্সলেস অবস্থায় রাস্তায় পেয়েছিলাম। ও সময় পুলিশকে কিছু বললে ব্যাপারটা কোন দিক না কোন দিক যায়, এ ভেবে আর কাউকেই কিছু বলিনি। ওকে গ্রামে নিয়ে যাই। ভয়ে ছিলাম এজন্য বাড়িতে কি না কি ফেস করতে হবে। তাথইয়ের জ্ঞান ফেরার পর সিদ্ধান্ত নিলাম তাথইয়ের বাড়ির লোকজনকে জানাই, কিন্তু তাথই বারণ সাধলো। আর ওর জেদ কি বলবো ভাই। তাসদিদ দৃষ্টি নামিয়ে নেয়। তাথইয়ের রাগ জেদ ওর চেয়ে ভালো আর কে জানে। নোমান বলে চলেছে, গ্রামে মাস্টার চাচা ছিলেন নিঃসন্তান মানুষ। তিনি জানালেন তাথইকে তিনি মেয়ে হিসেবে তার কাছে রাখবেন। তারপর আর কি, তাথই তার কাছেই ছিল। চাচার স্কুলে পড়িয়েছে, ওদের সাথেই থেকেছে। মাঝে আমি দুবার বাড়ি গিয়ে ওর সাথে দেখা করেছিলাম। এই যা। তাসদিদ এক পা এগোলো, নোমানের চোখে চোখ রেখে বলল, তুই তাথইকে ভালোবাসিস না? নোমান এবার আরও জোরে হাসলো, বলল, ধুরু, যা তা বলিস তুই। আমি কেন ওকে ভালোবাসতে যাব যখন আমি জানি ও অন্য কাউকে ভালোবাসে। তাথই ভাই ডাকে আমাকে। ও নিজে কখনো কারো খোঁজ নেয়নি, তবে আমাকে বলতো সবার খোঁজ নিতে। তুই বাদে। আমাকে বলেছিল ও কাউকে ভালোবাসে। এরপর এক সময় নিউজে দেখলাম তোর ইনভেনশনে ওরও সম্পৃক্ততা আছে। তখন বুঝলাম তাদের মাঝে কিছু তো একটা ছিল। আমি ওকে অনেক বুঝিয়েছি, সব ঠিক হয়ে গেছে, সবাই তোমাকে মিস করে, ফিরে যাও। তাথই মানেনি। কিন্তু যখন জানলাম তুল্য আলফেজ মৃত্যুমুখী, তখন তো ওকে ফিরতেই হতো। ওর বিষয়ে আগে তোকে জানালাম, এরপর ওকে নিয়ে আসলাম এখানে। এই তো। তাথই আলফেজকে আমি এটুকুই চিনি তাসদিদ। এর বাইরে কিছুই নেই আমাদের মাঝে। তাথই গ্রামে আমাকে বিয়ে করে নিয়েছে। এই ভুল ধারণা থেকে তুই বের হ। জীবন গোছানো তো দূর, তোকে ছাড়া ওর জীবনই না। এই সহজ কথাটা আমি বুঝে গেলাম, অথচ তুই এখনো বুঝলি না। তাসদিদ চুপ রইল। নোমান হাত ঘড়িতে সময় দেখল। তাসদিদের কাঁধে হাত রেখে তাড়াহুড়ো করে বলল, আমার যেতে হবে রে, অনেক রাত হয়ে গেছে। তুই আর মেয়েটাকে দূরে যেতে দিস না, ভালোবাসার জোরে বেঁধে ফেলিস। আসছি। হাত মুঠো করে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল তাসদিদ। নোমান বাকি সবের থেকে বিদায় নেবে বলে গার্ডেন থেকে অম্বুনীরের ভেতরে যায়। শান্ত তাসদিদের কাছে আস্তে আস্তে ওকে ভেতরে ঢুকতে দেখল। নোমান অম্বুনীরে ঢুকে দেখে সাদা থ্রিপিস পরিহিত আলো অম্বুনীরের ড্রয়িংয়ের মেঝেতে বসে আছে। ওর মা ওর পাশেই বসে। আলফেজ পুরুষেরা যে কখনোই আলোকে মানেনি সে কথা 1.5 বছরে আলো একবারের জন্য মাকে কখনো বুঝতে দেয়নি। কিন্তু তুল্যুর চলে যাওয়ার পর তৈয়ব আলফেজের কান্নারত স্বীকারোক্তি শুনে সবটা বুঝে এসেছে তার। মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন আলোকে নিয়ে যাবেন তিনি। মায়ের মনের কথা হয়তো আলোর বুঝে আসলো। ও এক দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে চোখের জল ফেলছিল। একসময় বলল, আমি তোমার সাথে যাচ্ছি না মা। মহিলা অবাক হলেন না। তার না বলা কথা বুঝে যাওয়ার স্বভাব আলো অনেক আগে থেকেই রপ্ত করেছে। একটা ক্ষুদ্রশ্বাস ফেলে বললেন, এখন যেতে হবে না। কখনোই যাব না মা, আম্বুনির ছেড়ে আমি কোথাও যাব না। ভদ্রমহিলা এবারে মেয়ের দিকে অবাক চোখে চাইলেন। তার এই মেয়ে এই বাড়িতে আসতে রাজি ছিল না, অথচ 2 পুরুষের অবহেলা সয়ে এ বাড়িতে পড়েছিল ও। এমনকি এখন স্বামীহারা হয়েও থাকতে চাইছে। কিছু বলতে যাবে, সে সময় কানে আসে, তোমার গোটা জীবন পড়ে আছে আলো। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। আলো চোখ তুলে এক পলক তাথইকে দেখল। ওর যুক্তি খণ্ডনে জবাব দিল, আর সে পুরো জীবন কাটাতে আমার শুধু তুল্যকেই দরকার ছিল তাথই। এখন ও নয়,
ওর স্মৃতিই সই। যাই হয়ে যাক না কেন, আমি আম্বুনির ছাড়বো না, ছাড়তে পারবো না। তোমরা এ নিয়ে আর কথা বাড়িও না। আলোর ততটাই নিষ্প্রভ জবাব। তাথই কথা বাড়ল না। নোমান এগিয়ে এসে আগে তৈয়ব আলফেজের কাছে বিদায় নিল, অতঃপর তাথইকে বলল, আসছি তাথই, নিজের আর সবার খেয়াল রেখো। নোমান ভাই। তাথই উঠে দাঁড়ালো। নোমান ওকে আশ্বস্ত করে সৌজন্যতার সাথে বিদায় নিল। ও বেরিয়ে যেতেই সবার চোখে পড়ে দরজায় দাঁড়ানো তৈয়ব আলফেজের প্রাক্তন স্ত্রীকে। তার পরনে অফ হোয়াইট কালারের কারুকাজবিহীন শাড়ি, মুখ চোখের জৌলুস আগের মতন নেই। তাথইয়ের কাঁধে হাত রাখল শার্লি। মহিলা ভেতরে ঢুকলেন। তৈয়ব আলফেজ তাকে দেখেও বাধা দিলেন না। মহিলা তাকে নরম কণ্ঠে বললেন, তুল্য আমাকে এত বেশি ঘৃণা করেছে যে ওর শেষ সময়েও আমাকে ওর কাছে যেতে দেয়নি। নিজের পেটের ছেলেকেও শেষ দেখাটা আমার দূর থেকেই দেখতে হয়েছে। তোয়েব, ঘণ্টাখানিক পর আমার ফ্লাইট, আবারও ইউকে চলে যাচ্ছি। আর কখনোই বিটিতে আসা হবে না। শেষবারের মতো ইচ্ছা করলো একবার তাথইকে দেখে যাই, তাই এসেছি। তোমার অমত আছে? তৈয়ব আলফেজ জবাব দিলেন না। টাকার পরিবর্তে এই মত অমতের হিসাবটা যদি তাদের মাঝে আগে থাকতো, তাহলে হয়তো আরবাজটা সাধারণ পরিবারের মতো তারও একটা হাসি খুশি পরিবার হতো। মহিলা তাথইয়ের দিকে এগোলেন, বললেন, আমি জানি তাথই, তুল্যর মতো তুমি আমাকে কখনোই মা বলে মানোনি, ভবিষ্যতেও মানতে পারবে না। তবে তুল্যর মতো তুমি আমাকে অতটাও ঘৃণা করনি। আজ তোমার সামনে দাঁড়াতে দিচ্ছ, কথা বলতে দিচ্ছ, এর জন্য থ্যাংক ইউ। জানি আমার জন্য অনেক কষ্ট পেতে হয়েছে তোমাদের। ব্যাস এইটুকুই বলার ছিল। আমি চলে যাচ্ছি। আর কখনো তোমাদের জীবনে দখল আন্দাজ করতে আসবো না। ভালো থেকো। ভালো রাখতে চাইলে ভালোবাসতে হয়, ভালোবেসে কাছে থাকতে হয়। আর সেটা তুমি আজও বুঝলে না মম। আমার মতো বোকাটি রয়ে গেলে তুমি। মহিলার চোখ জলে চিকচিক করে ওঠে। মেয়েকে সে কী করে বলবে এই ভালোবাসা কাছে থাকার বুঝ হয়েও আজ তিনি নিরুপায়। তৈয়ব আলফেজের পরিবর্তে অন্য কারো সহধর্মিনী। অতীতের সাথে পুনরায় সম্পর্ক জুড়ে দেওয়া তাকে মানায় না। তাছাড়া এত কিছুর পর এই সংসার তার প্রাপ্যও না। মহিলা কান্না লুকিয়ে জোরালো হাসলেন। তাথইয়ের চুলে হাত বুলিয়ে বললেন, তোমার মুখে মম ডাক শুনে অনেক শান্তি লাগছে তাথই। তাজদিদের কথাই সাহস করে আমার এখানে আসাটা বিফলে যায়নি। যাই হোক, আসছি। ভদ্রমহিলা যতটা আস্তে ধীরে ভেতরে এসেছিলেন, চোখ মুছতে মুছতে ততটাই দ্রুততার সাথে বেরিয়ে গেলেন। তৈয়ব আলফেজ এতক্ষণ দূরে থাকলেও এবারে মেয়ের পাশে বসে গেলেন। তাথইয়ের মাথায় হাত বোলালেন আস্তে করে। হুট করেই ফুপিয়ে কেঁদে উঠলেন তিনি। কেমন একটা হাহাকার, বুক জুড়ে কেবল শূন্যতা। তাথই আস্তে করে বাবার বুকে মাথা গোজে হয়তো বাবাকে বোঝালো, আমি আছি ড্যাড, তোমার ফাঁকা বুকটায় আমি আছি। শালির ফোন বাজলো এবারে। ও দেখলো শান্তর নাম্বার। কল রিসিভ করলে ওপাশ থেকে শান্ত কিছু একটা বলল ওকে। কল কেটে পুনরায় তাথইয়ের কাঁধে হাত রাখলো শার্লি। বলল, তাসদিস ভাই চলে যাচ্ছে তাথই। সে যাতে এগিয়ে যায়। 1.5 বছর আগে এই জন্যই তাকে ছেড়েছিলাম আমি। এগিয়ে যায়? তোর মনে হয় তাসদিস ভাই এগিয়েছে? তাথই জবাব দেয় না। শার্লি আবারও বলল, 1.5 বছর কেন, তোকে ছাড়া সারা জীবনও এক কদম এগোতে পারবে না সে তাথই। ভালোই তো আছে সে, বাচ্চা নিয়ে ওই বাচ্চা তাসদিদের না, আর নাই বা তাসদিদের জীবনে কোনো নারীর অস্তিত্ব আছে। মাথা তুলে বাবার দিকে প্রসারিত চোখে চাইল তাথই। তেমন বিস্ময়ে চাইল শার্লি, রুমন, আলোর দিকে। সবাই নিষ্প্রভ। কিছুই বুঝে আসলো না তাথই। তৈয়ব আলফেজ মেয়ের মাথায় মাথা ঠেকালেন। ওর চুলে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, 1.5 বছর হলো তাজদিদও আমার মতোই যন্ত্রণায় রে মা। কলেজে লেকচার, বাচ্চা, পরিবার সামলে ও পাগলের মতো খুঁজেছে তোকে। তোর ভার্সিটির চেনা জানা থেকে শুরু করে ছেলেটা আমার কাছেও ছুটে ছুটে আসতো আত্মীয় স্বজন ঠিকানার জন্য। রুমন মুখ খুলল এবারে। বলল, বাচ্চাটা রিঙ্কির বোন রোজির মেয়ে। মেয়ে বলে বাচ্চাটাকে রোজির শ্বশুরবাড়ির কেউ মানতে পারছিল না। ওরা রোজিকে ওর মেয়েকে অনেক বাজেভাবে ট্রিট করতে থাকে। সহ্য করতে না পেরে রোজি বাবা মায়ের কাছে ফেরত আসে। কিন্তু এখানে আসার কিছুদিন পর মেয়েটা নিজের বাবা মায়ের কাছেও যেন বোঝা হয়ে যায়। ওনারা রোজিকে প্রেশারাইজ করতে থাকে মেয়েকে অ্যাডপশনে দিয়ে বা অনাথ আশ্রমে দিয়ে আসার, আবারও বিয়ে করে নিতে।
যখন দেখলো তাদের কথায় রোজি কোনো মতেই রাজি হচ্ছে না, ওই নির্দয় মানুষ দুটো ওর নিষ্পাপ মেয়েটাকে চুরি করে অনাথ আশ্রমে পাঠিয়ে দিল। রোজি মেয়েকে খুঁজে না পেয়ে পাগল প্রায় হয়ে যায়। ঠিক হয়ে যাবে ভেবে ওর বাবা মা ওকে ঘরবন্দি করে দেয়। এইসব সহ্য করতে না পেরে রোজি একসময় সুইসাইড করে। খবর পেয়ে তাজদিদ ভাইও সেখানে গিয়েছিল। পুলিশ রোজির সুইসাইড নোট পায়। সেখানে এই সম্পূর্ণ ঘটনাটা লেখা ছিল। সাথে এও লেখা ছিল, যদি রোজির মৃত্যুর পর ওর বাচ্চাকে খুঁজে পাওয়া যায়, ওর মেয়ে আর যেখানেই মানুষ হোক না কেন যেন ওর বাবা মায়ের কাছে না থাকে। মেয়ের মৃত্যুর পর রিঙ্কির বাবা মা হয়তো অনুশোচনা হয়, বাচ্চাটাকে ফিরিয়ে আনার কথা ভাবে তারা, কিন্তু বাদশা দেন তাজদিদ ভাই। রোজির শেষ ইচ্ছার কথা ভেবে বাচ্চাটাকে সে নিজেই অ্যাডপ্ট করে নেয়। 1.5 বছর হলো তাথই তার কাছেই মানুষ। প্রতি কার্নিশেই বড় হচ্ছে ও। রুমনের কথায় জামা খামচে ধরল তাথই। ও চেয়েছিল সবাই ভালো থাকুক, এজন্যই সবার থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিল, ফিরিয়ে দিয়েছিল তাজদিদকে। অথচ সত্যি তো এটাই, কেউ কোথাও ভালো নেই, ওকে ছাড়া কেউ ভালো ছিল না। আলো বলল, সে এগিয়েছে কিনা সে হিসাব বাদ, তাকে ছেড়ে তুমি এগিয়েছো তাথই? পেরেছো অন্য কাউকে ভালোবাসতে? পারবে কখনো? তুমি তো ঘৃণা করেও তুল্যকে ভালোবাসা থেকে নিজেকে আটকাতে পারোনি আলো। আমি ভালোবেসে কি করে ভালোবাসা বাদ দিই বলো তো? তাথইয়ের জবাবে আলো তাচ্ছিল্য হাসলো, বলল, তাহলে ভালোবাসাকে ভালোবাসো তাথই। সময় থাকতে বেঁচে থাকতে ভালোবাসাকে ভালোবাসো, নইলে জীবন বড়ই অনিশ্চিত। এখানে কে কখন কাকে ছেড়ে চিরতরে চলে যায় তা কেউ বলতে পারে না, কেউ না। আলোর যন্ত্রণা চেপে বলা কথাটা সোজা তাথইয়ের হৃৎপিণ্ডে আঘাত করে যেন। এক মুহূর্তের জন্য আলোর জায়গায় নিজেকে দেখে ওর সর্বাঙ্গের কর্মক্ষমতা হারিয়ে যায়। দুনিয়া ওলটপালট হয়ে আসতে থাকে, চোখ বেয়ে জল গড়ায়। বেশ কিছুটা সময় নিয়ে দাঁড়িয়ে থাকে তাথই, চোখ মুখ মুছে দিশেহারার মতো এদিক ওদিক তাকিয়ে খুঁজতে থাকে কিছু একটা। তখনই ওর সামনে গাড়ির চাবি তুলে ধরেন তৈয়ব আলফেজ। তাথই চাবি হাতে নিতে নিতে কয়েক ফোঁটা অশ্রু বিসর্জন দিয়ে বাবাকে জবাব দিল, ভালোবাসা থেকে দূরে থাকার যন্ত্রণা, ভালোবাসা আগে না নেওয়ার শাস্তি, ভালোবাসা হারানোর আঘাতে আমি পিষ্ট দেন শেষ হয়ে গেছি। আমার আর সহ্য করার ক্ষমতা নেই। খুশি হয়ে যায় উপস্থিত সবাই। শার্লি রুমন চোখের জল মুছে। তৈয়ব আলফেজ মেয়ের মাথায় হাত বলিয়ে ওর কপালে চুমু দিলেন একটা। দ্রুত পদে অম্বুনেই থেকে বেরিয়ে আসলো তাথই। বাবার গাড়িতে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল ও। গাড়ি থামার আওয়াজ কানে আসতেই পা থামে তাজদিদের। অদ্ভুত এক অনুভব হয় ওর। নাকে আসে এক চেনা ঘ্রাণ। ওর মন বলতে থাকে তাথই এসেছে, ওর চারপাশে এখন তাথইয়ের উপস্থিতি। কিন্তু মস্তিষ্ক সায় দেয় না বলে পেছনে ফেরার আত্মবিশ্বাস পায় না তাজদিদ। এই জনমানব শূন্য রাস্তায় তো তাথই থাকা কথা না। অপরদিকে তাজদিদকে থামতে দেখে অস্থিরতার পারদ ক্লান্তিতে নেমে আসে তাথইয়ের। কেমন যেন মিঠে যন্ত্রণা আর অসহনীয় স্বস্তিতে ভরে ওঠে চোখ। সিট বেল্ট খুলে তাথই বেরিয়ে আসলো গাড়ি থেকে। যুবকের সাদা পাঞ্জাবি, প্রশস্ত কাঁধ, পেছন দিকের চুলের ছাদ, কনুয়ে ভাঁজ দেওয়া হাতা দেখে তাকে চিনতে অসুবিধা হয় না তাথইয়ের। এটা তাজদিদি, অন্য কেউ নয়। তাথইয়ের কাতর কণ্ঠনালী দিয়ে অস্ফুট আওয়াজ বেরোয়, তাজদিদ। তাজদিদ তাথইয়ের থেকে বেশ অনেকটাই দূরে দাঁড়ানো ছিল, কিন্তু নিঝুম রাত আর নির্জন পথের সুযোগ নিয়ে এটুকু ওখানে পৌঁছায় যায় ওর। আর আঘাত হানে একদম বুকের ভেতরটায়। ঠিক নাকি ভুল শুনলো সেটা ভাবতে সময় নেয় তাজদিদ। আস্তে ধীরে পেছনে ফিরতেই তাথইকে চোখে পড়ে ওর। তাথইয়ের পেছনে গাড়ির হেডলাইট জ্বলছে নিচ্ছে। রাস্তায় অনবরত জ্বলা হলুদ নিয়নের গাঢ় নীল ফতুয়া, পায়ে পাতা অবধি লম্বা সাদা স্কার্ট পরিহিতা তাথইয়ের মুখ পরিপূর্ণভাবে দেখা যায়। তাজদিদের মন ওর নিজের চোখকেও বিশ্বাস করতে চায় না। স্তব্ধ বিমূঢ় পায়ে এগোতে থাকেও তাথইয়ের দিকে। ঠের পায়ে ওর চোখ জলে ভরে উঠেছে। টুপ করে কয়েক ফোঁটা অশ্রু বেরিয়ে আসে তাথইয়ের চোখ থেকে। একে অপরের দিকে এগিয়ে আসে, সামনে দাঁড়ালো। এক হাত দূরত্বে দাঁড়িয়ে অশ্রুজল চাউনি পড়ল দুজনের। দুজনেই নিশ্চুপ, কারো মুখে কোনো কথা নেই। তবু মনে হয় কিচ্ছুটি না বলেও যেন দুজোড়া চোখ অনেক কিছুই বলছিল। তাদের মাঝে যেন গোটা এক জন্মের কথা, অভিমান, অভিযোগ, ভালোবাসা বিনিময় হচ্ছিল। তাথই সে নীরবতাকে ভাঙতে চাইল,
সবে কিছু বলতে যাবে তার আগেই পাশে থেকে লোহার দণ্ডের বাড়ি পড়ে তাসদিদের চেহারায়। মুখ থুবড়ে রাস্তায় পড়ে যায় তাসদিদ। তাথই আঁতকে ওঠে, বিমূঢ় চোখে চেয়ে রয় একপাশ হয়ে রাস্তায় পড়ে থাকা তাসদিদের দিকে। তার কপালের এপাশ থেকে রক্ত গড়িয়ে নিচে পিচ ঢালা পথে পড়েছে। সে উঠে দাঁড়ানোর জন্য হাত দিয়ে মাটি ঠেলছে, নিমিলিত আঙুলগুলো মুঠো করার চেষ্টা করছে। পাশ থেকে কোট পরিহিত এক ছেলে এসে দাঁড়ালো তাসদিদের মাথার কাছে। ওকে দিয়ে ওকে পরখ করে বলল, তাসদিদ ওয়াসি, অ্যাকচুয়াল ইনভেন্টর অফ বায়োলুমেন্ট, নন বায়োলুমেন্ট, ফ্রিকোয়েন্সি অ্যান্ড মডিফিকেশন। হ্যাঁ। তাসদিদ মুখ দিয়ে দম ফেলল, উড়ে উঠল ওর মুখের সামনে ধুলো। অপরদিকে তাথুয়ের মস্তিষ্ক অচল, জলে ভরা চোখে কেবল তাসদিদের কপাল গড়িয়ে পড়া রক্তই দেখছে। আর কিছুই যেন বুঝে আসছে না ওর। তাসদিদকে আঘাত করা মানুষটা এবার ওর দিকে ফিরল। আপাত মস্তক তাথুইকে দেখে নিয়ে বাঁকা হেসে বলল, অ্যান্ড ইউ তাথুই আলফেজ ইন অ্যাসোসিয়েশন উইথ তাসদিদ ওয়াসি, রাইট? মুহূর্তের ব্যবধানে মাথায় থাবা পড়ে লোকটার। তাথুই আবারও চমকে ওঠে এক পা পিছয়। লোকটা নিচে পড়ে গেছে, এতটাই জোরে পড়েছে যে মাথা একবার রাস্তায় লেগে শূন্যে উঠে পুনরায় মাটিতে পড়েছে। ঠোঁট কেটে গেছে তার, মাথা ধরে ব্যথায় মৃদু আওয়াজে কাতরাচ্ছে সে। এতক্ষণে মানুষটার চেহারা দেখে চিনতে পারে তাথই এটা অন্য কেউ নয়, প্রফেসর শুভদের টরেন্টোবাসীর ছেলে জেইন। চোখ তুলে আবারও তাসদিদের রক্ত জড়ানো চেহারার দিকে তাকালো তাথই। সে বাঁ হাতে মাথা চেপে ধরে দাঁড়িয়ে থাকতে গিয়ে টলছে, অথচ ডান হাতে জেইনকে বেশ জোরালোই আঘাত করেছে। এক হাতে মাথা ধরে রেখে তাসদিদ শুকনো ঢুক গিলল, তারপর উবু হয় জেইনকে টেনে তুলে দাঁড় করালো। আবারও মার লাগাতে যাবে, তখনই কানে আসে, এই যে তাসদিদ দা সেভিয়ার ভাই, মার খেয়েও মার দেওয়ার জোরটা যে আপনার গায়ে আছে সেটা একটু পরে দেখান, তার আগে এদিকটাতে একটু তাকান। তাসদিদ ঘাড় ঘোরালো, ঝাপসা চোখে দেখতে পায় আশেপাশে আরও 5 জন ছেলে। তার মধ্যে 2 জন তাথইকে ধরে আছে, একজন তাথইয়ের পেছন দিকে ওর গলায় চাকু ধরে আছে। তাথই নড়চড় করে ছাড় পাওয়ার চেষ্টা করছিল, ফলশ্রুতিতে কিঞ্চিত কেটেও গেছে ওর গলা। এমনিতেও শরীর নেতিয়ে আসছিল তাসদিদের, তার উপর তাথইকে আটক দেখে করণীয় ভুলে বসলো ও। আর সেই সুযোগটাই ব্যবহার করে জেইন। হাতে টাকা লোহার দণ্ড দিয়ে তাসদিদের উরুতে আঘাত করে সে। পা চেপে ধরে তাসদিদ আবারও নিচে পড়ে যায়। তাসদিদের নাম ধরে চেঁচিয়ে ওঠে তাথই। জেইন ডলা মেরে নিজের ঠোঁটের রক্ত মুছল, কয়েকটা বাড়ি মারল তাসদিদকে। ওর থুতনি বরাবর লোহাটা ঠেকিয়ে উঁচিয়ে লক্ষ্য স্থির করলো 2 বার। তাথই না না করছে, কিন্তু তাসদিদের চেহারার কোনো ভয় ডর নেই। কি ভেবে মারতে গিয়ে ওকে মারল না জেইন। তাথইর দিকে তাকিয়ে কিঞ্চিত অবাক হওয়ার ভান করে বলল, রুডিকে কাবু করা মানুষটার গায়ের জোর এত কম হবার কথা না। তুমিও ওর দুর্বলতা, রাইট? লিভ হিম প্লিজ। রাইট? নিশ্চিন্তের মতো মাথা দুলিয়ে বলল জেইন। ওর হাসি দেখে আগ্নেয়গিরির মতো ফুঁসে উঠল তাথই, ক্ষিপ্ত বাঘিনীর মতো চেঁচায়। জেইন ওর প্রতিক্রিয়া দেখে হাতের দণ্ডটা ঘোরালো, এরপর তাসদিদের হাতের কলুই নিয়ে তার মুখে বাড়ি লাগালো 2টো। মুখ দিয়ে রক্ত বের হয়ে আসে তাসদিদের, কাশি দিয়ে মুখের রক্ত বের করে দেয় ও। তাথই নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, হাওমাও করে কান্না করছে। ওর কান্না দেখে জেইন মজা পায় যেন, হেসে বলে উঠল, টু মাচ লাভ। আমি ইমপ্রেস ম্যাডাম তাথই, বুঝতে পারছি সত্যি তুমি অনেক ভালোবাসো তাদ্দেশকে অনেক। আর ওকে ভালোবাসো বলেই তুমি আমার বাবাকে ঠেট দিয়েছিলে, তার সাজানো গোছানো কেরিয়ারটা শেষ করে দিয়েছিলে। এই ভালোবাসার জন্যই আমার মেডিফিকেশন কপি বলে প্রমাণ হয়েছে, আমাকে অপমানিত হতে হয়েছে, টরেন্টোর জেলে গোটা 2টা বছর পৌঁছতে হয়েছে আমাকে। তাথই অস্থির দিশাহারা উন্মাদের মতো করতে থাকে। ওর দিকে তাসদিদ চোখ মেলে রাখতে পারছে না। জেইন গিয়ে কলার ধরল তাসদিদের, ওকে টেনে দাঁড় করালো। 2 জন পুরুষের কাছে গায়ের জোর কাজে দিচ্ছে না তাথইয়ের। তাসদিদ টলছে, দাঁড়িয়ে থাকতে পারছে না। প্রচুর পরিমাণে রক্তক্ষরণের দরুন মুখ চেহারা এক প্রকার রক্তে ছেয়ে গেছে ওর। তাথই চিৎকার করে কাঁদতে কাঁদতে এক পর্যায়ে ভিখারির মতো আকুলভাবে বলে ওঠে, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। যা করেছি আমি করেছি, ও এসবের কিছু জানতো না।
ওকে ছেড়ে দাও জেন, প্লিজ প্লিজ ওকে ছেড়ে দাও। তাথইকে যেতে দেন জেন, ও যা করেছে আমার জন্যই করেছে, তোর হিসেব আমার সাথে, ওকে যেতে দে। টলমলভাবে বলল তাসদিদ। জেন সাইকোর মতো হাসলো, ঘাড় কাত করে বেশ মজা নিয়ে বলল, ওয়াও তাজদিদ, তুইও তো অনেক ভালোবাসিস ওকে। তোরা আমার আর আমার বাবার সাথে যা করেছিস, আমি কিন্তু তোদের দুজনকেই মারবো ভেবেই দেশে এসেছিলাম তাজদিদ। মেয়েটাকে পাইনি বলে পুরো 3টে মাস শুধু তোকে ফলো করছি, ভেবেছি একসাথে পেলে দুটোকেই, কিন্তু না, এখন দেখছি তোদের দুজনকে মারলে ব্যাপারটা ঠিক জমবে না। কাহিনি তখন বেশি এক্সাইটিং হবে যখন আমি তোদের দুজনের একজনকে আরেকজনের সামনে মারবো। একজন মরবে, আরেকজন তার মৃত্যুতে দৈনিক মৃত্যু যন্ত্রণা ভোগ করবে। তার কথা ভেবে ভেবে প্রতি মুহূর্তে মারা যাবে। দ্যাট উইল বি মোর ইন্টারেস্টিং, রাইট? স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই।